আহ, কি শান্তি লাগছে দুটোকেই শাস্তি দিতে পেরে। কথার মাঝে জিহান গম্ভীর গলায় বলে উঠল, বাহ বাহ, তা কোন কাজের শাস্তি দিলে? প্রিয়তি পাশে থেকে দেখে জিহান রাগী দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। প্রিয়তি ভয় পেয়ে গেল জিহানের দিকে তাকিয়ে। প্রিয়তি আমতা আমতা করে বলল, কই কিছু না, আমি তো মজা করে বলছিলাম। প্রিয়তির কথায় জিহান প্রিয়তির কাছে এসে বলল, তাই বুঝি? সকালের চা এত ঝাল হলো কিভাবে? আমি জানি না। এমনভাবে কথা বলছো যেন ভাজা মাছ উল্টে খেতে জানো না, অথচ দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস মহিলা তুমি। দুজনের কথার মাঝে রায়শা বেগমের ডাক পড়ল। প্রিয়তি আর জিহান দুজনে নিচে আসলো মায়ের ডাকে। এসে দেখলো সবাই একসাথে দাঁড়িয়ে আছে। সবাইকে একসাথে দেখে রায়শা বেগম বলে উঠল, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি আম্মাকে নিয়ে আসার জন্য। আম্মা অসুস্থ, একা একা ওনার কষ্ট হচ্ছে, তাই ঠিক করেছি এখানে নিয়ে আসবো আম্মাকে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, ঝগড়াঝাটি করবে না। আমি সেখান থেকে এসে যেন কারো সম্পর্কে কোনো কথা না শুনি। আর রোহা, তুমি প্রিয়তির সাথে হাতে হাতে কাজ করে দিবে, দুজন ঝগড়া করবে না। রোহা রায়শা বেগমের কথা শুনে মুখ ভেঙে নিজের রুমে চলে গেল। আর প্রিয়তি, জিহান, আদনান রায়শা বেগমকে গেট পর্যন্ত দিয়ে আসলো। যাওয়ার আগে রায়শা বেগম প্রিয়তিকে বলে গেলেন, প্রিয়তি, রোহার থেকে সাবধান, ও তোমার ক্ষতি করতে পারে। ওকে কোনো বিষয়ে রাগাবে না। আর একটা কথা, আমার ঘরে আলমারিতে হলুদ রঙের প্যাকেটে 4টা শাড়ি রেখেছি রোহার জন্য। তুমি রোহাকে শাড়িগুলো দিয়ে দিও। আমার মনে ছিল না, হঠাৎ মনে পড়ে গেল, তাই তোমায় বললাম। আমি এখন যাচ্ছি মা, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। কথাগুলো প্রিয়তিকে বলে রায়শা বেগম বাড়ির গাড়ি করে চলে গেলেন। রোহা রুমে এসেই রেগে খাট থেকে বালিশ হাতে নিয়ে ফ্লোরে ফেলে দিল। আদনান রুমে ঢুকে দেখে রোহা বিছানা সব উলটপালট করে রেখেছে, বালিশ ফ্লোরে পড়ে রয়েছে। এসব দেখে আদনান বিরক্তিকর গলায় বলল, সমস্যা কি তোর রোহা? পাগলের মতন ব্যবহার করছিস কেন? আমি কত কষ্ট করে বিছানা গোছালাম, আর তুই কি করলি? সব উল্টাপাল্টা করে দিলি। দেখো আদনান ভাই, আমার আর এসব ড্রামা ভালো লাগছে না। আস্তে কথা বল রোহা, ওরা দুজন বাড়িতেই আছে, তুই কি ভুলে গেছিস? সত্যটা জানতে পারলে সব শেষ হয়ে যাবে। প্লিজ ভাইয়া, তাড়াতাড়ি কিছু একটা করো। প্রিয়তিকে আমি জিহানের সাথে সহ্য করতে পারছি না। তুই এমনভাবে বলছিস যেন আমি প্রিয়তিকে জিহানের সাথে সহ্য করতে পারছি। এই আমার দিকে দেখো, জীবনে আমি শাড়ি পরেছি বলো? জিহানের জন্য আমার এইসব করতে হচ্ছে। আমার আর ভালো লাগছে না এইসব। আর একটু সবুর কর বোন, তাড়াহুড়া করে কিছু করা যাবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। শোনো, তোমার রুমে থাকতে আমার মোটেও ভালো লাগছে না। এসব মিথ্যে বিয়ের নাটক করতে অসহ্য লাগছে আমার। নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। কেন যে তখন তোমার কথা শুনতে গেলাম। আমি সোফায় ঘুমাই আর তোকে খাটে ঘুমাতে দেই। আমার সোফার ঘুমানোর কোনো অভ্যাসই নেই, কিন্তু তবুও কষ্ট করে ঘুমাই। তোকে আমার রুমের রানীর মতন করে রাখি, আর তুই কিনা এসব বলছিস? এত কিছু না করে প্রিয়তিকে মেরে ফেলবো আমি। রোহার কথায় আদনান প্রচন্ড রেগে গিয়ে বলে, যদি আর একটা বার এই কথা মুখে আনিস, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। প্রিয়তির যদি কোনো ক্ষতি হয়, তোকে আমি শেষ করে ফেলবো বলে দিচ্ছি। রোহা আদনানের কথায় কিছুটা ভয় পেয়ে বলল, ঠিক আছে, আমি প্রিয়তির কোনো ক্ষতি করব না, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, ওদের মধ্যে কিছু হওয়ার আগেই। আদনান কিছু না বলে ব্যালকনিতে চলে আসলো। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাওয়া শুরু করলো সে। দুজনের ঝগড়াঝাটি শেষ হওয়ার পর প্রিয়তি আদনানের রুমে আসলো। তারপরে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা রোহাকে বলে উঠল, রোহা আপু মামুনি বলেছে এই শাড়িগুলো তোমায় দিতে। রোহা তখন সোফায় বসে অনলাইনে খাবার অর্ডার দিচ্ছিল। প্রিয়তির কথা শুনে সামনে তাকালো, তারপর কর্কশ গলায় বলে উঠল, আমি তোমার বড় ভাবি হই, ভাবি বলেই ডাকবে বুঝলি? আপু বলা বন্ধ করো। রোহার কথায় প্রিয়তি মুখ কালো করে বলে, সরি ভাবি, এই শাড়িগুলো রাখেন, মামুনি দিয়েছে। আম্মু নিজেই দিতে পারতেন। প্রিয়তি রোহার পাশে শাড়িগুলো রেখে চলে গেল কোনো কথা না বলেই। প্রিয়তিকে কথা বলতে না দেখে রোহা ফোন চাপতে চাপতে বলল, আজব মেয়ে, কথার উত্তর না দিয়েই চলে গেল। প্রিয়তি রুমে এসে মন খারাপ করে খাটের উপর বসে আছে।
জিহান মোবাইল স্ক্রল করছে আর কিছুক্ষণ পর পর প্রিয়তির দিকে তাকাচ্ছে। জিহান প্রিয়তির মন খারাপ দেখে বলে উঠল, মহারানীর মন খারাপ কেন? নাকি আমাকে আবার কিভাবে শায়েস্তা করবে সেই চিন্তা করছো? জিহানের কথায় করুণ চোখে প্রিয়তি জিহানের দিকে তাকালো। প্রিয়তির চাহনি দেখে জিহান তার ভুরু যুগল কুঁচকে বলে উঠল, এইভাবে তাকিয়ে নিজেকে কি প্রমাণিত করতে চাও? সরি, আর এমন হবে না। একটা সুযোগ দেবেন আমায় ভালো স্ত্রী হওয়ার। জিহান মনে মনে খুশি হলো প্রিয়তির কথা শুনে, কিন্তু উপরে তা প্রকাশ করল না। জিহান গম্ভীর গলায় বলল, ভালো স্ত্রী হওয়া এত সোজা? আপনি যা যা বলবেন আমি সব করব, তবু একটা সুযোগ দিন দয়া করে। ভেবে বলছো তো? পরে মাঝপথে থেমে গেলে হবে না কিন্তু। আমি পারব। জিহান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। জিহানের কথা শুনে প্রিয়তি ফট করে বলে উঠল। ধন্যবাদ জামাই। জামাই? অবাক হয়ে বলল। জিহানের কথায় প্রিয়তি আমতা আমতা করে বলল, কিছু বলিনি তো। আমার কিছু শর্ত আছে। বলুন কি শর্ত? আমার সাথে তোমায় বন্ধুত্ব করতে হবে। তোমার সব সমস্যা আমার সাথে শেয়ার করতে হবে। আমাকে তোমার স্বামী নয় বন্ধু মনে করে সব বলবে। আর আমাকে আপনি বলা যাবে না, এখন থেকে তুমি করে বলবে। প্রিয়তি জিহানের শর্তগুলো শুনে খুব খুশি হলো, তারপর বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনি আমার বন্ধু। বলেছি না আপনি বলা বন্ধ করতে হবে? কিছুদিন সময় দিন। হুট করে আপনি বলা বন্ধ করি কিভাবে, আপনিই বলুন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। তাহলে আমি এখন যা বলবো তাই রান্না করে খাওয়াতে হবে তোমায়। বলুন কি কি খাবেন আপনি। পারবে তো? পারবো ইনশাল্লাহ। তাহলে বলা শুরু করি। পোলাও, গরুর মাংস ভুনা, মুরগির ভুনা, রুই মাছের ভর্তা, কাঁচা মরিচের ভর্তা, করলা ভাজি। আর এতগুলো রান্নার কথা শুনে প্রিয়তির চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়তি অস্পষ্ট স্বরে বলে উঠল, আর কিছু? না থাক, আজকে এইটুকুই রান্না করো। আমি আবার বেশি খাওয়া পছন্দ করি না। আর শুনো, মনে মনে গালিগালাজ করো না, তাহলে ভালো স্ত্রী হতে পারবে না কিন্তু। জিহানের কথায় প্রিয়তি মুখটাকে পেঁচার মতন করে কিচেনে চলে গেল রান্না করতে। প্রিয়তির অবস্থা দেখে জিহান মুচকি হাসল। প্রিয়তি কোমরে শাড়ি গুজে রান্না করা শুরু করলো। রান্না করতে করতে প্রিয়তি বলতে লাগলো, কত বড় শাকচুন্নি এই মেয়ে, আমাকে আমার স্বামীর কাছ থেকে আলাদা করতে চাচ্ছে। আর আদনান ভাইয়া হচ্ছে ভাবতে ঘৃণা লাগছে, এদের মন মানসিকতা এত নিচ। ফ্ল্যাশব্যাক। প্রিয়তি রায়শা বেগমের রুম থেকে শাড়ি নিয়ে আদনানের রুমে ঢুকতে যাবে, কিন্তু তার আর জিহানের বিষয়ে তাদের কথা বলতে দেখে দরজার বাইরে প্রিয়তি দাঁড়িয়ে পড়ল। আদনান আর রোহার বিয়ে হয়নি, তারা বিয়ের নাটক করে সবাইকে ঠকাচ্ছে। তাকে আর জিহানকে আলাদা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। প্রিয়তি রান্না করছে আর নিজে নিজে কথাগুলো বলছে। কথার মাঝে কেউ বলে উঠল, এত কথা কিভাবে বলো তুমি? তোমার মুখ ব্যথা হয় না? জিহানের কণ্ঠ শুনে প্রিয়তি চুপ হয়ে গেল। তারপর দরজার দিকে তাকিয়ে দেখল জিহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জিহানকে দেখে প্রিয়তি আমতা আমতা করে বলল, কখন কথা বললাম? মিথ্যে কথা বললে কিন্তু ভালো স্ত্রী হওয়া যায় না। জিহানের কথা শুনে প্রিয়তি মিলান হেসে মনে মনে আওড়ায়, কেন যে শুধু শুধু ভালো স্ত্রী হওয়ার কথা বলতে গেলাম, এখন সব কথায় এইটা বলে খোঁচা মারি। কি ভাবছো? এতক্ষণ তো নিজে নিজে বক বক করেছো, এখন আমাকে দেখে আর কথা আসছে না নাকি? না মানে, আমতা আমতা করে কথাটি বলে প্রিয়তি চুপ করে যায়। আর জিহান প্রিয়তির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলল, বাহ, আমার বউটাকে এখন দারুণ লাগছে। শাড়ি কোমরে গুজে চুল খোপা করে রান্না করছে, একদম পাকা গিন্নির মতো লাগছে। এদিকে প্রিয়তি রান্না করছে আর চোখে জিহানকে দেখছে আর মনে মনে বলছে, কি সুন্দর লাগছে আমার জামাইটাকে। সবুজ রঙের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার, বেশ মানিয়েছে জামাইটাকে। শুকরিয়া আল্লাহ, প্রথম থেকে যাকে ভালো লেগেছে তাকেই আমার স্বামী হিসেবে দেওয়ার জন্য। কথাগুলো বলে প্রিয়তি মনে মনে হাসলো। এমতাবস্থায় জিহান বলল, আর কতক্ষণ লাগবে রান্না করতে? আর 10 মিনিট। ওকে, তাড়াতাড়ি রান্না শেষ করো, আজকে বাইরে ঘুরতে নিয়ে যাব তোমায়। বলেই জিহান কিচেন থেকে চলে গেল। বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে প্রিয়তির মনটা ভালো হয়ে গেল। প্রিয়তি রান্না শেষ করে সবাইকে খাওয়ার জন্য ডাকলো। আদনান আর রোহা আসলো টেবিলে, কিন্তু জিহান আসেনি। রোহা আর আদনান খাবার টেবিলে বসে চুপচাপ খাচ্ছে।
কারো মুখে কোনো কথা নেই। দুজনকে চুপচাপ দেখে প্রিয়তি কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। তারপর দুজন চুপচাপ খাবার খেয়ে চলে গেল ডাইনিং থেকে। জিহানকে ডাইনিংয়ে আসতে না দেখে প্রিয়তি জিহানের জন্য ট্রেতে সব খাবার বেড়ে রুমে নিয়ে আসলো। জিহান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন স্ক্রলে ব্যস্ত ছিল। প্রিয়তি খাবারের ট্রে খাটের উপর রেখে বলল, জিহান বাবু, আপনার খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। জিহান ব্যালকনিতে দাঁড়িয়েছিল। প্রিয়তির কথা শুনে ব্যালকনি থেকে এসে প্রিয়তির পাশে দাঁড়িয়ে বলল, খাবার টেবিলেই খেতাম, নিয়ে আসার কি দরকার ছিল মায়াবিনী? জিহানের মুখে মায়াবিনী শব্দটা শুনে প্রিয়তি চমকে উঠল। কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল প্রিয়তির শরীরে। প্রিয়তি জিহানের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, মায়াবিনী? জিহান প্রিয়তির কথার প্রসঙ্গ পাল্টে বলে উঠল, যা যা বললাম সব রান্না করেছো? হুম। প্রিয়তি কথায় স্মিত হেসে জিহান খাটে বসল। জিহান সব খাবার দেখে বলে, তাহলে একটা স্টেপে পাস করেছো তুমি। কথা বলতে বলতে জিহান প্লেটে পোলাওর সাথে মুরগি ভুনা নিয়ে মেখে প্রিয়তির সামনে ধরে বলল। হা করো। জিহানের কাণ্ডে প্রিয়তি অবাক হলো। তারপর বলল, জিহান বাবু আমাকে খাবার খাইয়ে দেবে। প্রিয়তি চোখ বড় বড় করে জিহানের দিকে তাকিয়ে মনে মনে কথাটি বলল। প্রিয়তিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিহান বিরক্তিকর গলায় বলে উঠল, কি হলো, হা করো? আপনি আমায় খাইয়ে দেবেন। কেন? খাইয়ে দিলে সমস্যা হবে? খাইয়ে দেওয়ার কথা শুনে প্রিয়তির লজ্জা পেল। জিহান বুঝতে পারছে প্রিয়তি লজ্জা পাচ্ছে। জিহান আর কথা না বাড়িয়ে প্রিয়তির মুখে খাবার দিয়ে দিল। জিহানের হাত প্রিয়তির ঠোঁটের স্পর্শে হালকা কেঁপে উঠল। লম্বা শ্বাস নিয়ে ব্যাপারটা উপভোগ করলো সে। জিহান প্রিয়তিকে খাইয়ে দিচ্ছে আর প্রিয়তি অপলক তাকিয়েছে জিহানের দিকে। প্রিয়তিকে খাবার খাইয়ে জিহান নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে বলল, দ্বিতীয় স্টেপেও পাস করেছো, মনে হচ্ছে ভালো স্ত্রী হওয়ার চান্স আছে তোমার। জিহানের কথায় প্রিয়তির লজ্জা পেয়ে খাবারের ট্রে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! উনি আমায় খাইয়ে দিলেন, হায় আল্লাহ, এত লজ্জা কোথায় রাখবো আমি? প্রিয়তি সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটি বলেছিল। তখন রোহাও নামছিল, কিন্তু প্রিয়তি রোহাকে খেয়াল করেনি। প্রিয়তির কথা শুনে রোহা পাশ থেকে কিছুটা রেগে বলে উঠল, পলিথিনে তোমার সব লজ্জা ভরে রাখো। প্রিয়তি রোহার কথা শুনে হাঁটা থামিয়ে রোহার দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলে উঠল, ঠিক আছে ভাবি, পলিথিনে ভরে রাখবো নি। দুপুরে প্রিয়তি তৈরি হয়ে হালকা সাজুগুজু করছে। আজকে তার জিহান বাবু তাকে ঘোরাতে নিয়ে যাবে। ভীষণ এক্সাইটেড প্রিয়তি। প্রিয় মানুষটার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ব্যাপারটা যতবার প্রিয়তি ভাবে ততবারই লজ্জায় নুয়ে পড়ার মতন অবস্থা হয় তার। এদিকে জিহান হ্যান্ডওয়াশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হয়েছে, আর কতক্ষণ প্রিয়? প্রিয়তি শাড়ির কুচি ঠিক করতে করতে বলে, হয়ে গেছে, চলুন। প্রিয়তির শেষ হতেই জিহান আর প্রিয়তিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তখনই জিহানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখে জিহান গম্ভীর গলায় বলে উঠল, এই রাদিমের আর কোনো কাজকর্ম নেই, এখনই ফোন দিতে হলো? কথা বলে জিহান ফোন রিসিভ করে ধমক দিয়ে বলে উঠল, তোর আর ফোন দেওয়ার সময় হলো না রাদিম? ওপাশ থেকে, আমি রাজিম নই ভাই, এই মোবাইলের মালিকের কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। রাদিমের অ্যাক্সিডেন্টের কথা শুনে জিহানের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। প্রিয়তি জিহানের হাত থেকে মোবাইল পড়ে যেতে দেখে ভয় পেয়ে গেল। প্রিয়তি জিহানের কাঁধে হাত রেখে ভয় জড়ানো গলায় বলল, জিহান বাবু, কি হয়েছে আপনার? কে ফোন করলো? রাদিমের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আই অ্যাম সরি প্রিয়তি, আজ তোমায় নিয়ে যেতে পারবো না, তুমি ভিতরে চলে যাও, অন্য একদিন ঘুরতে নিয়ে যাব। প্রিয়তি জিহানের কথায় মাথা নাড়িয়ে চিন্তিত হয়ে গাড়ি থেকে বের হয়ে বলল, ঠিক আছে, আপনি যান, সাবধানে যাবেন। প্রিয়তিকে নামিয়ে দিয়ে জিহান গাড়ি নিয়ে চলে গেল। আর প্রিয়তি মন খারাপ করে বাড়ির ভিতরে চলে গেল। এটা কি করলে তুমি আদনান ভাইয়া? ছেলেটাকে এইভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে ওই সামান্য মেয়েটার জন্য? মাথা গরম করিস না রোহা, প্রিয়তিকে সামান্য বলবি না, ও আমার ভালোবাসা। তোর কত বড় সাহস, তুই ওকে সামান্য বলে দিলি? তুমি দিন দিন সাইকোদের মতো বিহেভ করছো ভাইয়া।
তোমাকে দেখলে এখন আমার নিজেরই ভয় লাগে। সামান্য কারণে তুমি রাদিমকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। রোহার কথায় আদনান শয়তানি হাসি দিয়ে বলে, আমার থেকে সরে গেলে তুই নিজেও বিপদে পড়বি, তাই চুপচাপ আমি যা বলি তাই কর। ভাইয়া, আমাদের কাজ হলো দুজনকে আলাদা করা। অন্যদের ক্ষতি করে আমাদের কি লাভ বলো? রোহার কথা শুনে আদনান রেগে রোহার গলা চেপে ধরে বলল, বললাম না একবার আমি যা বলি চুপচাপ তাই করবি। যখন আমার সাথে মিলেছিলি তখন মনে ছিল না এই কথা? আমার কথা না শুনলে সোজা উপরে পাঠিয়ে দিব তোকে। আমি কিছুতেই জিহান আর প্রিয়তিকে একসাথে সহ্য করতে পারবো না। এর জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি তাই করব। রোহা ভয় পেয়ে গেল আদনানের কথাগুলো শুনে। রোহা নিজেকে বাঁচানোর জন্য দ্রুত বলে উঠল, আমি তোমার সব কথা শুনবো, দয়া করে গলা থেকে হাত নামাও। রোহার চোখে মুখে ভয় দেখে আদনান গলা ছেড়ে দিয়ে বলল, এই তো গুড গার্ল, কথা শুনলে তো আর আমার এইসব করতে হয় না। রোহা ছাড় পেয়ে দৌড়ে ছাদে চলে গেল, সাথে ছাদের দরজাও বন্ধ করে দিল। এদিকে প্রিয়তি কাঁপা কাঁপা শরীর নিয়ে খাটের উপর বসলো। চোখে পানি টলমল করছে তার। শুকনো ঢোক গিলে চাপা স্বরে বলে উঠল, রুহা আপুর গলা চেপে ধরলো আদনান ভাইয়া। কতটা নিচে নেমে গেছে নদী। আর রুহা আপু একটা সংসার ভাঙতে আদনান ভাইয়ার সাথে হাত মেলালো। অনেক হয়েছে, আর না। এইভাবে নিরীহ মানুষদের আর ক্ষতি করতে দেয়া যাবে না। জিহান বাবু বাড়িতে আসলে ওনাকে সব বলে দিব আমি, কিন্তু সমস্যা হলো উনি আমায় আদৌ বিশ্বাস করবেন কি? হাসপাতালে জিহান রাদিমের সাথে দেখা করতে এসে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাদিমের হাত পা মাথা সব ব্যান্ডেজ করা। রাদিম চোখ বন্ধ করে আছে। কেবিনে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে চোখ খুলল রাদিম। চোখ খুলে জিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে রাদিম। সে কোনো কথা না বলে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। জিহান রাদিমের পাশে বসে রাদিমের মাথায় টোকা দিয়ে বলল, আমার পর রেগে আছিস কেন রাদু? আমার দিকে তাকা বলছি। আমি কি করলাম বল? না আসলেই পারতে, আমি মরে গেলে আমার মৃতদেহ দাফন করতে আসতে। রাদিমের কথায় জিহানের মেজাজ বিগড়ে যায়। জিহান রাদিমকে নিজের দিকে ফিরিয়ে বাম গালে থাপ্পড় মেরে বসে। রাদিম বাম গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়েছে জিহানের দিকে। তারপর কাঁদো কাঁদো হয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ভাই, তুই কি আদেও মানুষ? এমন অসুস্থ রোগীকে কেউ মারে? তোর যে থাপ্পড়, আমার গালের সব হাড় মনে হয় ভেঙে গেছে। থাপ্পড়টা তোর প্রয়োজন ছিল। যখন এসেছি তখন থেকে মেয়েদের মতো ন্যাকা নাটক করছিস। তুই জানিস সারা রাস্তায় তোর টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছিল, আর তুই প্রথম থেকে উল্টাপাল্টা বকে যাচ্ছিস। সরি ভাই, এবার আসল কথায় আসি। ভাই, আমার মনে হলো কেউ ইচ্ছে করে আমার গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে। জিহান রাদিমের কথায় কিছুটা অবাক হলো। তারপর বলল, তোকে মারতে যাবে এমন কেউ আছে আমি বিশ্বাস করি না। তোর জানা মতো তোর কোনো শত্রু আছে? না, এমন কেউ নেই। আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। আমি যত সাইডে যাচ্ছি গাড়ি আমার সাথে সাথে আসছে। শেষে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দ্রুত গাড়িটা চলে যায়। রাদিমের কথা শুনে চিন্তিত দেখলো জিহানকে। জিহান রাদিমের দিকে ফিরে বলল, আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছি, খেয়ে নিবি। কোনো ঢং করবি না, তাহলে তোর শরীরের হাড় একটাও আমি রাখবো না। কথার মাঝে রাদিম বলল, ভাই, একটা কথা রাখবি? বল। না মানে বলতে চাইছি, ভনিতা না করে বলে ফেল। ত্রিধাকে বলবি আমার সাথে দেখা করতে? ওর সাথে কেন? এমনি বললাম, তোকে দেখতে মন চাইছে, অনেকদিন দেখি নাই তো তাই। জিহান হেসে দিল রাদিমের কথায়। তারপর রাদিমের পিঠ চাপড়ে বলল, আচ্ছা বলবো। সামথিং সামথিং। রাদিম ইতস্তত হেসে মাথা চুলকিয়ে বলে, ওই আর কি। তারপর জিহান উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, প্রিয় বাড়িতে একা আমাকে যেতে হবে। আদনান আর রোহা আছে বাড়িতে, ওরা থাকা মানে ওর বিপদ সাথে সাথে। আমি গেলাম, তুই ঠিক মতো ওষুধ খেয়ে নিবি। প্রিয়তি রুমে পায়চারি করছে।
আর দরজার দিকে তাকাচ্ছে। জিহানের আসার অপেক্ষায় আছে সে। জিহানকে আজই সব জানিয়ে দিবে সে। এমত অবস্থায় হঠাৎ কেউ বলে উঠল,